শ্রোতা বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সার্বিক সহযোগিতায় শুরু করতে যাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান মরীচিকার অন্তরালে। আমাদের আজকের বিষয় মাদক। আপনাদের সাথে আছি আমি বিশ্বজিৎ গুহরায়। এই অনুষ্ঠানে আপনাদের জন্য আজ থাকছে মাদকের উপর বিভিন্ন তথ্য উপাত্ত, এর ভয়াবহ ফলাফল, নাটক, প্রশাসনের কথা, বিভিন্ন সাক্ষাৎকার এবং মাদকের ভয়াবহতা নিয়ে একটি গান। তাহলে শ্রোতা বন্ধুরা, যাওয়া যাক মূল অনুষ্ঠানে। মাদকের ভয়াল ছোবলে আজ গ্রাম, শহর, দেশ, জাতি তথা সারা বিশ্বে বিপর্যয় দেখা দিয়েছে। সারা বিশ্বের যুব সমাজের বৃহৎ একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলের শিকার। এরই পরিপ্রেক্ষিতে তারা কর্মহীন, অলস, নীতি বিবর্জিত হয়ে সমাজে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এবং তাদের জন্যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাহলে শ্রোতামণ্ডলী, আমরা এখন মাদকের উপরে একটি প্রতিবেদন শুনে আসব আমাদের আর এক বন্ধু রাজীবের কাছ থেকে। খ্রিস্টীয় জন্মের হাজার হাজার বছর পূর্বে সেই আদি মানুষেরাই সোমরস পান করে মাদকের আবির্ভাব ঘটায় পৃথিবীতে। তারপরে বিভিন্ন গাছের উপাদান পৃথক করে তারা ব্যবহার করেছে মাদক রূপে। যেমন আফিমের ব্যবহার খ্রিস্টীয় জন্মের পূর্ব থেকেই মানুষ করে আসছে। আবার এই আধুনিক যুগে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি বিভিন্ন কেমিক্যাল দিয়েও তৈরি হচ্ছে মাদক। আধুনিক মানুষের মধ্যে মাদকের ভয়াবহ ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে, যা মানব জাতির সভ্যতার গতি মন্থর করে দিচ্ছে। উন্নত জাতির অনেক সম্ভাবনাময় মেধাকে অকালে খারাপ দিকে পরিচালনা করছে। মাদক সেবীদের চিত্র পৃথিবীতে এক ভয়াবহ প্রভাব ফেলে চলেছে। এমনকি বাংলাদেশেও টুকাই থেকে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পর্যন্ত মাদকের ভয়াবহ ছোবলের অভিশাপে বাধা পড়ে আছে। ফলে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান কলঙ্কিত হচ্ছে। এদেশের যুব সমাজের মধ্যে প্রায় 30% জনশক্তি মাদকের ভয়াল আক্রমণের শিকার। তাই আমাদের বাংলাদেশের সবচেয়ে মূল্যবান শ্রম যুবশ্রমের একাংশের অবস্থা অত্যন্ত নাজুক। এদেরকে শ্রমের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও বাড়ানো সম্ভব। শ্রোতা বন্ধুরা, রাজীবের প্রতিবেদন শুনে বোঝা গেল বাংলাদেশের মাদক সেবীদের করুণ চিত্র। আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং মাদককে না বলি। মাদক গ্রহণকারী নিজেই কিন্তু নিজের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু তথা সমগ্র মানব জাতির শত্রু। মাদকের অপপ্রয়োগ বন্ধ করে আমরাই গড়ে তুলতে পারি একটি সুস্থ, সুন্দর, সমৃদ্ধশালী জাতি। শ্রোতা বন্ধুরা, আমরা এবার শুনবো একটি নাটক। নাটকের নাম দুধ মাখা ভাত কাকে খায়। আজকের কি ব্যবস্থা করলি রে জাফর? কি আর ব্যবস্থা, আজকে আমার পকেটে কোনো পাত্তি পুত্তি নাই। কবে থাকে বল? তোরা আজকালকার পুলাপান কাজ কাম শিখলি না। আমি তোর বাবার বন্ধু। তোর বাবা বেঁচে থাকলে তোর বাবাকে কি না খেয়ে রাখতে পারতিস? যা যা, টাকা পয়সা জোগাড় কর। আর আমার বাড়িতে বেচা বিক্রির মতো কিছু নেই। কাকা, তোমার বয়স তো বেশ হলো, একটা ছেলেও হয়েছে, এখন এসে তোমার বেচার মতো সব জিনিস শেষ, আর আমার এত অল্প বয়সে সব শেষ। ভাষণ বাদ দাও, দেখো কোনো কিছু জোগাড় হয় কি না। আমি বাজার থেকে ঘুরে আসি, আর দুপুরের পর তাড়াতাড়ি করে দেখা করিস। আচ্ছা, দেখ পানে, আমার সাধ্য মতো আমি চেষ্টা করবান। ও অরুণ কুণ্ডু, কোথায় চললে? এই তো এখানে এসে দাঁড়ালাম। হ্যাঁ, তা তোমার লেখালেখির খবর কি? না দাদা, এখন আর লেখালেখি করতে পারি না। আচ্ছা অরুণ কুণ্ডু, তোমায় একটা কথা বলি। তুমি তো একজন শিক্ষিত ছেলে, লেখালেখিও শুনেছি করতে। কবি, লেখক, শিক্ষক এরা নাকি জাতির বিবেক। আবার বিয়ে করলে, একটা বাচ্চাও হয়েছে। এবার একটু জীবনটাকে ভালো দিকে পরিচালনা করো, ওই সব ছাইপাশ বাদ দাও। শোনো জাফর, তোমাকে একটা বাদ দিতেই হবে। এসব ছাইপাশ এক দাড়িতে, আর না হয় আমি এক দাড়িতে। তোমার কাছে কোনটা ভারী হয় তুমি সেইটা বেছে নিবে।
এই শোনো আইরিন, তোমার মহিলা মার্কা ন্যাকামি কথা শোনার আমার সময় নেই। আর তোমার চেয়ে অনেক আগের সঙ্গী আমার বাংলা মত। আর শোনো, ওর অভিমান হয় না, বরং আমার অভিমানই ও ভাঙিয়ে দেয়। এটাই তোমার শেষ কথা? আরে হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর শোনো, এই তোমার থেকে এই বাংলা মত আমার কাছে বেশি প্রিয়। তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমার ওকে ছাড়তে পারবো না। চলি। আর শুনে যাও, তুমিও শুনে রাখো, আর কোনোদিনও আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। কই বাজারে গেলে বাজার কই? বাসা বাড়ি কাজ করিস, ওদের খাবারে তোর হয় না? হয়তো বটেই, আবার আমারও খাস। তুই জানিস আমার কোনো কাজ নেই, বাজার করি না। তোর সব প্রতিদিন ভোগ করিস কেন? আহারে কুণ্ডু কুলিন, আমার অরুণ কুণ্ডু মরদ। বিয়ের আগে মনে করলাম কুণ্ডু বাড়ি যাচ্ছি, ব্যবসায়ী লোক, আমার কোনো অভাবে রাখবে না। আহারে আমার মরদ, বাবা সব কিছু বিক্রি করে যা গয়নাগাটি আনলাম সব বেচে শেষ। আর একটা পিতলের ঘড়া ছিল, তাও পরশুদিন বেচে মদ খেলে। আরে তোর আজ বাসা বাড়ি বেতন দেওয়ার দিন না? দে, আমার করে টাকা দে। স্বামী শিবম যে তোর কাছে হাত পেতেছে, দে বউ, করে টাকা দে। বেতন দিয়ে ছেলের জন্য একটা দুধের কৌটা কিনেছি, সব টাকা শেষ। এতদিন তো ছেলেটাকে শুধু বুকের দুধই খাওয়ালাম, এবার প্রথম বাইরের খাবার খাওয়াবো। একটু তোলা দুধের ব্যবস্থা করতে পারলাম, তাই আজ আমার একটু খুশি লাগছে। তা না হলে আজ তোমাকে ঝাঁটা পেটা করতাম। আরে আমার জন্য একটা টাকাও রাখলি না? যাও, ওসব ছাইপাশ না খেয়ে তুমি মরো। মরতে পারো না? মরলে আমার জানটা জুড়াই। ঘরের বেড়ার ফাঁক দিয়ে জাফরকে দেখা যাচ্ছে। বউয়ের চোখের আড়াল দিয়ে দেখা করে আসে, ও বোধহয় কিছু জোগাড় জানতে করেছে। আজ 7 মাস 3 দিন হলো তোর বয়স, তা বুকের দুধ বাদে আর কিছুই জুটল না। এবার রক্ত পানি করে অন্যের বাসায় কাজকাম করে একটা দুধের কৌটা কিনেছি। সোনা বাবু, জাদুমণি, আমার তোর বয়স কদিন তা গুনে রাখতে যে লেখাপড়া করার দরকার ছিল, তার চেয়ে একটু বেশিই করেছি। কি কপালের ফের, তোর বাবা সব কিছু বেচে কিনে শেষ করে দিল। তা না হলে আজ আমার সুখ চোখে পড়ার মতো হতো। এখন উঠোনটা ঝাড় দেব, তারপর তোকে কোলের পাড়ে নিয়ে গোসল করিয়ে প্রথম তোলা দুধ খাওয়াবো। এখন একটু দোল খা। এতবার ইটা মারলাম, আর এখন শুনলে কাকা আসলেই তোমার বয়স হয়েছে। এদিকে একটু আড়ালে আসো তো। কেন, এত সকালে কি হলো রে জাফর? চলো, মেরে ধরে 2 গ্লাস জোগাড় করেছি। আজ সারাদিনে আর কিছুই জোগাড় করতে পারবো না। চল, আগে একটু পিয়াই, তারপর একটা বুদ্ধি নিশ্চয় বুদ্ধ দেবে। চলো বৎস, রঙিন জলে স্নান করি। দুজনের তো 2 গ্লাস খাওয়া হয়ে গেল কাকা, কোনো কিছুই তো হলো না। আরে দাঁড়া, বুদ্ধি আসার মতো ঘর আসে কিনা দেখি। বুদ্ধি আয় দিবা চল, বুদ্ধি আয় নিশা চল, বুদ্ধি আয় প্রয়োজনের মতো, শয়তানের অনুদান পুজিয়া। কি কাকা, বুদ্ধি শুদ্ধি কি কিছু বেরুলো? ওরে তুই সুরিখানায় চলে যা, আমি আসছি। বউ ছেলেটার গোছল করাচ্ছে, দরজার কাছে দিয়ে গেলে তো বউ দেখে ফেলবে। তাহলে কোথায় যে দুধের কোটোটা রেখেছে দেখি, পাটকাঠি বেড়ার ফাঁকা দিয়ে দেখা যায় কিনা। হ্যাঁ, ওই তো তক্তা দিয়ে বানানো রেগের উপরে। এখন বেড়াটা ভাঙি। বউ টিউবওয়েল চাপ দিচ্ছে, যে শব্দ হচ্ছে তার তালে তালে বেড়াটা ভেঙে ফেলি। এখন তো আমার হাতে 600 টাকার মাল। মন, তুই কি বলিস? তোর শিশুর প্রথম পৃথিবীর খাবার তুই তো কাকের মতো খেয়ে নিচ্ছিস। দুধ মাখা ভাত কাকে খাই? কি রেখে দেবো মন? না, রাখলেও চলবে না। চলো মন, তাড়াতাড়ি চলো,
চলো গঞ্জে, চলো রঙ্গমঞ্চে। জাফর জাফর, তোর কয় গ্লাস লাগবে? ছেলেটার দুধের কোটা বিক্রি করে বাঘের দুধ কিনবো। হ্যাঁ জাফর, তোর শর্ত আছে, এক গ্লাস খেয়ে আমার বাড়ি থেকে ঘুরে আসবি কিন্তু। আগে এক গ্লাস তো খাইয়ে দাও, তারপরে কোথায় যাইতে বলবা। চান্দে তাও যাব। দে তো বাবা আমার এক গ্লাস, যা খেয়ে তাড়াতাড়ি ঘুরে আই। বাড়িতে তোর কাকি আবার কি তুল কালাম বাঁধালো, একটু তাড়াতাড়ি দেখে আসবি। এতক্ষণ হয়ে গেল, এখনো জাফর এলো না। অনেক সময় তো চলে গেল, এখনো এলো না। কিছু হলো নাকি? দেখি জাফর আসতে আসতে একটা রুবাইয়াত বলা যাক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতে ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রইব না সই। যত পারো মদ খাও, নগদ যা পাও হাত পেতে নাও। বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শুনে। মাঝখানে যে বেজায় ফাঁক। ও অরুণ কাকা, ও অরুণ কাকা, ও হ্যাঁ হ্যাঁ, জাফরের গলা শোনা ও যাচ্ছে। অরুণ কাকা। এ তো জোরে ডাকছে কেন জাফর? ও কাকা, কাকা, আরে কি হয়েছে জাফর? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে জাফর? ও কাকে গলায় ধরে নিয়েছে কাকা। কি বললি তুই, কি বললি? অনেক মার বহেছি আমি, মদ আর খাবো না। যার যত মদ খাওয়া বাদ দেবো, আজ সেই চলে গেল রে জাফর। ও জাফর, আমি এখন কি করবো? আপনারা শুনছেন ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সার্বিক সহযোগিতায় ম্যাগাজিন অনুষ্ঠান মরীচিকার অন্তরালে। আমাদের আজকের বিষয় মাদক। এবারে আমরা শুনব কিছু মাদক সেবীর কথা এবং সমাজের প্রতি তাদের খেদোক্তি। আমি ছেড়ে দিয়েছি, মাঝে মাঝে খাইতে ভালো লাগে। আমি নিতান্তই আমার ঝিনেদে আসলেই খাওয়ার কথা মনে হয়, না খাইলে মনে হয় যে একটু খাইতে পারলে ভালো লাগবে। কিন্তু আমি প্রফেশনাল, একেবারে প্রফেশনাল নয়। তারপরেও কি জানো যেন খাই, ভালো লাগে তাই খাই। ঠিক আছে, এছাড়া আর কিছুই না। নেশা করতে গেলে যে খেজুরের রস যে তাড়ি বানায় না, ওই তাড়িটা খায়, তাছাড়া অন্য কোনো নেশা করে। কেন এটা খান কেন? এটা তো খাওয়াও ঠিক না। ঠিক না, সে ঠিক আছে, নিজে খাওয়া তাও খান কেন? ওটা মানে খালি একটু ভালো লাগে, তাই 4 মাস দিয়ে খাওয়া দিস। আমি ধরেন ওই তাড়িটা আমি নিজের কাছে দেখলাম যে তাড়ি খাওয়া বা একটা ক্ষতি, মানে খালি একটু ক্ষতি হচ্ছে, এই জন্যে মনে করেন ছেড়ে দিই, যার জীবনে নেশাই করবো না। পান বিড়ি তাও খাওয়া বাদ দিয়ে দিলাম। মানে গাড়িতে মনে করেন রাত্রি, এর আগেও দিলে একবার অ্যাক্সিডেন্ট করি। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কয়েকজন মাদক সেবীর বক্তব্য। তারা নিজেরাও বুঝতে পারছে মাদক গ্রহণ করা ভালো নয়, তবু তারা কিন্তু ছাড়তে পারছে না ভয়াবহ এই অভিশপ্ত মাদককে। শ্রোতা বন্ধুরা, আমরা এবারে কথা বলবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা সার্কেল অফিসার জনাব মোশাররফ হোসেনের সঙ্গে। ঝিনাইদহ জেলায় মাদকদ্রব্য ব্যবহার হয় প্যাথেডিন, মরফিন এবং কিছু বাংলা মদ ব্যবহার হয়। এই কারণেই চিকিৎসা কাজে ব্যবহার হয় প্যাথেডিন, মরফিন। এগুলো সাধারণত ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া রোগীদের বিভিন্ন চোরাই পথে আসক্ত হয়ে যে সমস্ত মাদকদ্রব্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অপব্যবহার, যেটা নেশায় পরিণত হয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা হল প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ীদেরকে বিরুদ্ধে মামলা রুজু করা, তাদেরকে বিধি মোতাবেক শাস্তি প্রদান করা, সেই দিকেই লক্ষ্য রাখাই মাদকদ্রব্যের মেইন ভূমিকা। আমি 4 মাস ঝিনাইদহে যোগদান করেছি। আমার জানা মতে ঝিনাইদহে মাদক পাচার বেড়েছে কিনা জানতে পারি নাই। আমি প্রতি মাসে 10 থেকে 12টি মামলা করেছি, তদন্তাধীন আছে। ঝিনাইদহে মাদক প্রবণতা অনেকটা হ্রাসও পেয়েছে। শ্রোতা বন্ধুরা,
সার্কেল অফিসারের কথাতে বোঝা গেল অত্যন্ত স্বল্প লোকবল নিয়ে চলছে আমাদের দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা গিয়েছিলাম ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে। আমাদের এখানে শুধু ঝিনাইদহ না, সারা বাংলাদেশেই মাদক সেবী আছেন। তো যারা মাদক সেবন করে তাদের চেয়ে আমাদের মূল দরকার হলো মাদকটা কোত্থেকে আসে, সে মাদকের উৎস তথা মাদক আমার এখানে যে সমস্ত জায়গায় যারা বিক্রি করে তাদেরকে আগে নিশ্চিহ্ন করে দেওয়া। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এখানে স্বীকৃত, আগে যেরকম স্বীকৃত একটা স্পট থেকে সেই স্পট থেকে মাদক বিক্রি হয় সেই রকম কোনো স্পট আমাদের এখানে নাই। তবে আমাদের এই জায়গাটা একটা ট্রানজিট হিসেবে ব্যবহার হয়। সেটা হলো ধরেন বর্ডারিং বিভিন্ন জায়গা থেকে যখন মাদক আসে এইখান থেকে ঢাকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যায়। তো সেরকম আমরা বেশ কয়েকটা বড় চালান এখানে আমরা ধরেছি, এমনকি 3000 বোতলও ধরেছি। লাস্ট বেশ কিছু আমরা ফেন্সিডিল ধরেছি। আর গাঁজা, এইটাই হলো গাঁজা এবং ফেন্সিডিল, এই দুইটার ভিতরেই আমাদের মোটামুটি মাদকটা সীমাবদ্ধ। গাঁজার মামলা এই মাসে 2-3টা হয়েছে, ফেন্সিডিলের মামলা হয়েছে। তো আমরা এখন মাদক সেবী যারা আছে এখানে স্কুল পড়ুয়া ছেলেদেরও পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে ধরে আমরা তার বাবা মা তাদেরকে নিয়ে আসি, গার্জিয়ান নিয়ে এসে থানায় বসে তাদেরকে ভালো পথে কিভাবে আনা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। পাশাপাশি বিভিন্ন স্কুলে কলেজে এই মাদক বিরোধী এটার সুফল এবং কুফল নিয়ে আমরা বিভিন্ন সেমিনার করেছি, তাদের সাথে কথা বলেছি। ইনশাল্লাহ আমার মনে হয় অন্যান্য সময়ের তুলনায় মাদকের সংখ্যা আস্তে আস্তে কমতেছে। মানুষ কেন যে নেশা করে তা ভেবে আমি অবাক হই। যে মানুষেরা নেশা করে তাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে, নেশা ছাড়িয়া দাও রে মানুষ, নেশা ছাড়িয়া দাও। এরকম একটি গান লিখেছেন মোহাম্মদ রাসেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন খান সাইফ। নেশা ছাড়িয়া দাও রে মানুষ, নেশা ছাড়িয়া দাও, নেশা ছাড়িয়া দাও রে মানুষ, নেশা ছাড়িয়া দাও। এই আমি নেশা করে পড়ে আছি পথের ধারে, পথে পড়ে মরছি আমি, দেখার মতো কেউ নাই। নেশা ছাড়িয়া দাও রে মানুষ, নেশা ছাড়িয়া দাও। নেশার জন্য পাগল আমি, এমন নেশা কইরো না তুমি। নেশার জন্য পাগল আমি, এমন নেশা কইরো না তুমি। যত পারো বাজে নেশাকে, যত পারো বাজে নেশাকে, তোমরা এড়িয়ে যাও। নেশা ছাড়িয়া দাও রে মানুষ, নেশা ছাড়িয়া দাও। নেশার গুণ
পড়বে যখন, খোয়ে খোয়ে পড়বে তখন। নেশার ঘুনে ধরবে যখন, খোয়ে খোয়ে পড়বে তখন। থাকবে না কেউ পাশে তোমার, থাকবে না কেউ পাশে তোমার, মরেও যদি তুমি যাও। নেশা ছাড়িয়া দাও রে মানুষ, নেশা ছাড়িয়া দাও। এই আমি নেশা করে পড়ে আছি পথের ধারে, পথে পড়ে মরছি আমি, দেখার মতো কেউ নাই। নেশা ছাড়িয়া দাও রে মানুষ, নেশা ছাড়িয়া দাও। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা এখন কথা বলবো একজন অভিভাবকের সঙ্গে। তারা সমাজের বর্তমান পরিস্থিতিতে তাদের সন্তানদের মানুষ করা বিষয়ে কেমন পদক্ষেপ গ্রহণ করছেন তা শুনবো। সহজদ্রব্য মানে এখন আমরা তো যেভাবে দেখি যে এই মাদক দ্রব্যগুলো এখন অনেক সহজ, সব জায়গাতে এগুলো পাওয়া যায়, এবং এই মাদক দ্রব্য থেকে যেগুলো আছে যে ডাস্টবিন টাইপের থাকে সেইগুলো যত্রতত্রভাবে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে, মানে সেই ক্ষেত খামারের মতো এরম অবস্থা। বাচ্চা কাচ্চারা হেঁটে গেলে জিজ্ঞেস করে যে এটা কিসের বোতল, এটা কি, এটাই এমন কেন, মানে যা মানে ওরা তো এখন প্রশ্ন করার বয়স। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে সব জায়গায় এখন অ্যাভেলেবল এইগুলো। আমরা এই যে এখন তো দেখা যায় যে কোথাও গাঁজা বেচছে, কোথাও দেখা যাচ্ছে যে কি কয় ইন্ডিয়ান ওই ফেন্সিডিল, তারপরে আপনার হচ্ছে যে হিরোইন, মানে এই সবটা মদ, বাংলা মদ, এইগুলো আমাদের এই শহরে তো আমরা দেখি তো অ্যাভেলেবল, সব জায়গায় কম বেশি এগুলো পাওয়া যাচ্ছে। একজন নেশাগ্রস্ত হয়ে ঘুরছে রাস্তায়, আমি বাচ্চা নিয়ে যাচ্ছি, জিজ্ঞেস করছে যে বাবা এই লোকটা এমন করতেছে কেন। হ্যাঁ, এইটা কি, বাসার আশপাশের গলিতে বোতল মতল পড়ে থাকে, বাচ্চারা তো সাধারণত খেলা করার সময়, এগুলো কি, এইরকম অনেক সম্মুখীন আমাদের মাঝে মাঝে চলার পথেও হতে হয়। আমরাও চার দোকানে বসে দেখি যে ওই পাশেই 2-5 জন যাচ্ছে আসছে, তো এইগুলো তো আসলেই মানে ব্যাপক আকারে হচ্ছে যে সমস্যা। এবং আমাদের যেসব বাচ্চারা এখন উঠতি বয়সী, যারা হচ্ছে মনে করেন যে 7, 8, 9 পড়ে, ওদের তো এখন তো অনেক কৌতূহল, অনেক কিছু, তো সেই হিসাবে তো সামাজিকভাবেই শঙ্কিত আমরা। শ্রোতা বন্ধুরা, মানুষ একবারে কিন্তু মাদকাসক্ত হয় না, এর কয়েকটি ধাপ আছে। প্রথমেই আমাদের সমাজের সচরাচর যে নেশাগুলো ব্যবহার হয় সেগুলো দিয়েই শুরু করে। যেমন সিগারেটকে বলা হয় মাদার ড্রাগ, এ বাদেও পান, চা, গুল ইত্যাদি দ্রব্যগুলো দিয়ে শুরু করে। বিশেষ করে তামাক জাতীয় দ্রব্য থেকেই কিন্তু আসলে শুরু হয় এই মাদক দ্রব্যের প্রতি আসক্তি। আর অনেকেরই শেষ পরিণতি মাদক সেবী হিসাবে। কৌতূহলের বশে, সঙ্গদোষে, হতাশা ও ক্ষোভ, পারিবারিক অশান্তি ইত্যাদি বিভিন্ন কারণে কিশোর তরুণেরা ধূমপান শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ পরবর্তীতে মাদকাসক্ত হয়ে পড়ে। একসময় নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি করতে হয়, ছিনতাই করতে হয়, খুন, রাহাজানি ইত্যাদি ঘৃণ্য কর্মকাণ্ডেও জড়িয়ে পড়তে হয় তাদের। তাই মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচার জন্য প্রত্যেককেই সচেতন হতে হবে। এতক্ষণ আপনারা শুনলেন ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সার্বিক সহযোগিতায় ম্যাগাজিন অনুষ্ঠান মরীচিকার অন্তরালে। সবাইকে মাদকমুক্ত সমাজ, দেশ তথা মাদকমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকারে একতাবদ্ধ হওয়ার কামনা করে শেষ করছি। আগামী দিনে আবার কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।